ডাক্তার ARM জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকে যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, স্পেশালি এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার রোগীদের জন্য, যাদেরকে আমি ইনসুলিন কমানোর জন্য খাবারের যে পরামর্শটা দিই, এবং আসলে রোগীদের অনেক বিস্তারিত বলার সুযোগ থাকে না অনেক সময়, এই জন্য ভিডিওটা করা। তবে আমার এই ভিডিওটি করার আগে যে মেসেজটা আমি সবাইকে দিতে চাই, কারণ এই ভিডিওটা অনেকের কাছেই যাবে, অনেকেই দেখবেন। তো এটা সাধারণত ইনসুলিন কমানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু কতদিন ব্যবহার করবে, হ্যাঁ, বা কীভাবে ব্যবহার করবে, এটা কিন্তু মানুষ টু মানুষ বা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের শরীরের গঠন ইন্ডিভিজুয়াল, তার খাবারের প্যাটার্ন, তার অ্যালার্জির প্রবণতা, হ্যাঁ, তার অন্যান্য অনেকগুলো বিষয়কে এখানে কনসিডারেশনে নিতে হয়। তো আমি এখন একটা জেনারেল গাইডলাইন দিচ্ছি, যেটা আমার মোটামুটি যদি বড় কোনো অসুখ না থাকে, বড় অসুখ মানে কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, হ্যাঁ, তারপর হচ্ছে আমার নার্ভাস সিস্টেমের প্রবলেম, বা অন্য যে কোনো প্রবলেম, মেজর কোনো প্রবলেম না থাকলে এটা ফলো করা যায়। বা আপনারা যদি এইটা ফলো করতে চান, আপনাদের ডাক্তার সাহেবের সাথে আলোচনা করে নেবেন। তো যাই হোক, যেটা আমি সাধারণত ইনসুলিন কমানোর জন্য যেই পরামর্শটা দিই, সেটা হচ্ছে সকাল আপনি ফ্রেশ ঘুম থেকে উঠবেন, উঠে সকালবেলা 8টা-9টার দিকে, আমি এটা ধরলাম যে এখানে সকাল 8টায়, আমি এটা ইংলিশেই লিখি 8 AM। এটা জেনারেল গাইডলাইন, একটু কম বেশি হতে পারে। সকাল 8টার দিকে মর্নিং সকাল 8টায় আপনারা এক গ্লাস পানিতে চিয়া সিড ভিজিয়ে রাখবেন, ঠিক আছে? চিয়া সিড ভিজিয়ে রাখবেন, তারপর সেটা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর 9টার দিকে খাবেন, ঠিক আছে? 1 ঘন্টা চিয়া সিড ভিজিয়ে রাখার পর 9টার দিকে আপনারা এই ভিজা চিয়া সিডটা 1 গ্লাস পানি সহ খাবেন। এবং সেখানে আপনারা এর সাথে লেবু চিপে দিতে পারেন, সাথে পিঙ্ক সল্ট দিতে পারেন, অথবা ভিনেগার এবং পিঙ্ক সল্ট, ঠিক আছে? 1 টেবিল চামচ ভিনেগার, যেটা উইথ দ্য মাদার, ডেফিনেটলি উইথ দ্য মাদার, কারণ ভিনেগার উইথ দ্য মাদার হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়িয়ে দেয় এবং রেজিস্ট্যান্স কমায়। এখানে আপনি কোকোনাট ভিনেগার ইউজ করতে পারেন, লেবুর পানিও ইউজ করতে পারেন। তো এখানে পিঙ্ক সল্ট ইম্পর্টেন্ট, এবং ভিনেগার বা লেবু ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে ভিনেগার হলো ভিনেগার অর লেমন দিলেন, লেবু, ওকে। তারপর সকাল 10টার দিকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নাস্তাতে যাবেন। সকাল 10টার আগে না, কিন্তু 10টার পরে আপনি নাস্তা করবেন। কি নাস্তা করবেন? সাধারণত আমরা বলি যে ভেজিটেবল আপনার খাবেন, সেটা হচ্ছে মাটির উপরে যে ভেজিটেবলগুলো পাওয়া যায় বাজারে, সেই ভেজিটেবলগুলো কিনবেন, কারণ সেখানে স্টার্চ বা শর্করা অনেক কম থাকে। কারণ আমরা এই ডায়েটে ইনসুলিন কমাবো, তো ইনসুলিন সম্পর্কে অনেক আলোচনা করেছি, আমি জাস্ট এখানে এই ভিডিওতে সেই আলোচনায় যাব না। এই জন্য আমার আলাদা ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়, কী সমস্যা তৈরি করে, এরকম অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। জাস্ট আমি এখানে কি করতে হবে সেটা বলছি। তো আমার 10টার পরে এসে সবজি খেতে হবে। সবজিটা রান্না হবে ডেফিনেটলি ঘানি ভাঙা সরিষার তেলে, অথবা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল, অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, হ্যাঁ, এটা দিবেন, রান্না হবে। সবজিটা হচ্ছে মাটির উপরে সবজি। তারপর সেখানে আপনি যখন সবজিটা খাবেন তখন সেখানে ঘি অ্যাড করতে হবে, ঘি, ঠিক আছে? ঘি হচ্ছে খুবই উপকারী, হেলদি একটা ফ্যাট। কারণ ফ্যাটের মধ্যে খারাপ ফ্যাট আছে, ভালো ফ্যাট আছে। আমরা এখানে ভালো ফ্যাট নিব, কারণ ফ্যাটের রেসপন্স ইনসুলিন আসে না। আমাদের মূল টার্গেটটা হচ্ছে ইনসুলিনকে কমিয়ে রাখা, ঠিক আছে? আমরা ইনসুলিনকে কমিয়ে রাখার জন্য এই খাবারের স্ট্র্যাটেজি ফলো করতেছি, ঠিক আছে? সবগুলো সায়েন্টিফিক্যালি এক্সপ্লেনেশন আছে। তো যাই হোক, 10টার দিকে আমরা এটা খেলাম, সবজি খেলাম। তারপরে হচ্ছে ওখানে আমরা ডিম খাচ্ছি। হ্যাঁ, ডিম আপনি দিনে 4টা থেকে 6টা পর্যন্ত ডিম খাবেন, ঠিক আছে? ডিমের কোলেস্টেরল নিয়ে টেনশন কিছু নাই, কারণ রিসার্চে বর্তমানে প্রমাণিত হয়েছে কোলেস্টেরল আমাদের জন্য অনেক ভালো। আমাদের ক্ষতিকারক হচ্ছে টিজি এবং ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল, ঠিক আছে? এই দুটো আমরা কমিয়ে রাখবো। এবং এইচডিএল, হ্যাঁ, এটা ভালো কোলেস্টেরল, ভালোই, ওটা বাড়িয়ে রাখবো। তো যাই হোক, আমরা কোকোনাট অয়েল বা এগুলোতে এইচডিএল বাড়ে। তারপরে আমরা সবজির মধ্যে ঘি দিলাম, এটা আপনার 2 থেকে 4 চামচ। এটা আপনার ডাক্তার সাহেব আপনাকে বলে দিবে যদি আপনার স্পেশাল কোনো কন্ডিশন থাকে। ইউজুয়ালি আমি যেটা বলছি সেটা হচ্ছে ওভারঅল মোটামুটি সবার জন্য, অ্যাপারেন্টলি হেলদি পার্সনের জন্য। তো আপনার সকালবেলা নাস্তা হলো 10টার পরে, সবজি খাচ্ছেন, ঘি খাচ্ছেন, ডিম খাচ্ছেন, সালাদ খাচ্ছেন, এবং রান্নাবান্নাটা
আপনি সাদা লবণ চেঞ্জ হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড চেঞ্জ হয়ে পিঙ্ক সল্টে চলে যাবেন, কারণ পিঙ্ক সল্টে এটা হচ্ছে খনিজ লবণ এবং প্রায় 84, হ্যাঁ মানে 84 রকমের মিনারেলস এখানে পাওয়া যায়, খনি থেকে আসে। তো পিঙ্ক সল্টটা ব্যবহার করবেন, এটা তো অনেক বেনিফিট আছে। তো আমি এখানে বেনিফিট নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, ওগুলোর জন্য আলাদা হয়তো কোনো সময় ভিডিও করব। তো এখন রুটিনটা আমি বলে দিচ্ছি, কারণ এটা অনেক পেশেন্টে জিজ্ঞেস করেন, এটা তাদের জন্য। তো 10টার পরে খাওয়া হলো, খাওয়ার পরে অনেকে অফিসে যায় বা বাসার কাজ করে বা অন্য কাজে ইনভলভ থাকে। ওকে, আপনি কাজে ইনভলভ থাকেন। তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে গ্রিন টি খাবেন। হ্যাঁ, আপনার 11টার দিকে বা সকালে নাস্তা খাওয়ার পরে গ্রিন টি খাবেন। গ্রিন টির মধ্যে আপনার পাতাযুক্ত গ্রিন টি, সেটা বেস্ট। হ্যাঁ, সেটার উপকারিতা বেশি যেটা প্রসেস বা গুঁড়া গ্রিন টির তুলনায়। তো গ্রিন টিটা করার পরে আপনি সেখানে এমসিটি অয়েলটা যোগ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 1 টেবিল চামচ। হ্যাঁ, 1 টেবিল চামচ মানে ছোটো 3 চামচ, ঠিক আছে। এমসিটি অয়েলটা আপনারা বাজারে পাবেন, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। এটা কোকোনাট অয়েল থেকে তৈরি করা হয়। এটা ডিরেক্ট, এটা বাইল ইন্ডিপেন্ডেন্ট, মানে পিত্তের প্রয়োজন হয় না, সহজ দ্রুত এটা অ্যাবজর্পশন হয়ে এনার্জিতে চলে যায়, ঠিক আছে। তো যারা দুর্বলতা ভোগে তারা যে কোনো মানুষ এটা খেতে পারে। তো আপনার এমসিটি অয়েলটা গ্রিন টির সাথে অথবা লেবু চার সাথে খেতে হবে। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ডেফিনেটলি চিনি খাওয়া যাবে না, চিনি, গুড়, হ্যাঁ বা মিষ্টি কোনো কিছু খাওয়া যাবে না, কারণ খেলেই আপনি ইনসুলিন চলে আসবে। আমরা প্রথম দিকে ইনসুলিন কমিয়ে আনবো, ঠিক আছে। তো তারপরে আপনার 11টার দিকে এটা খেলেন, খাওয়ার পর আপনি আর কিছু খাওয়ার দরকার নেই। এটা আমি ইউজুয়ালি প্রথম 7 দিনের রুটিন বলতেছি। তারপরে আপনি কতদিন এটা কন্টিনিউ করবেন, হ্যাঁ, বা আরও কোনো এটা কিছু যোগ করতে হবে কিনা বা কিছু বাদ দিতে হবে কিনা বা অন্য কিছু মডিফাই করতে হবে কিনা, সেই বিষয়টা আপনি চিকিৎসক যার আন্ডারে আপনি করবেন উনি আপনাকে এটা ডিটেলস বলে দিবেন, ঠিক আছে। তো 11টা খাওয়ার পর আমরা দুপুরবেলা নামাজ পড়লাম, নামাজ পড়ে বা অফিসে থাকলে বের হয়ে এসে আমরা একটা কচি ডাব খাবো, যেই ডাবে শ্বাস নেই, কারণ যখন শ্বাস থাকে তখন কিন্তু মিষ্টি হয়ে যায়, আর মিষ্টি হলে সুগার কন্টেন্ট বেড়ে যায় এবং ইনসুলিন আসবে। এই জন্য কচি ডাব খাবো, যেই ডাবে কোনো শ্বাস হয়নি এখনও। তো কচি ডাব আমরা 1:30 থেকে 2টার মধ্যে একটা কচি ডাব খাবো, তাহলে দেখবেন যে পেটটা অনেক ভরা ভরা হয়ে যাবে। তারপরে আপনার দুপুরে খাবারটা 3টার পরে যে খাওয়ার চেষ্টা করবেন, 3টা, ঠিক আছে, 3টা-4টার মধ্যে খাবেন। তো কী খাবেন, সেখানে পর্যাপ্ত সালাদ থাকবে, সালাদটা আপনি এমসিটি অয়েল, সালাদের সাথে এমসিটি অয়েল দিতে পারেন, তাহলে আর এক্সট্রা করে বিকালে চায়ের সাথে না দিলেও চলবে। অথবা আপনার সরিষা তেল দিচ্ছেন, অথবা কোকোনাট অয়েল দিচ্ছেন, অথবা অলিভ অয়েল দিচ্ছেন, ঠিক আছে। তো এটাতে সালাদ করলেন। সালাতে মশলাতে কোনো নিষেধ নাই, মশলা আপনার জন্য যেটা সাধারণত পেঁয়াজ, মরিচ, রসুন বা অন্যান্য যে মশলা যেটা আপনারা রেগুলার ব্যবহার করেন সেগুলো করতে পারেন। তো সালাদ খেলেন। তারপরে মাছ মাংসের ক্ষেত্রে বিষয়টা, সেটা হচ্ছে মাছের ক্ষেত্রে তেলযুক্ত মাছ, মাছের চামড়াটা তেল থাকে, সেটা ফেলে দিবেন না। হ্যাঁ, এখন এটা খেতে হবে, কারণ আমার শরীর এখন চলতেছে ফ্যাট বার্নিং করে, কারণ আমার টার্গেটটা কি, ইনসুলিন কমিয়ে রাখা। তো ইনসুলিন যদি আমার মানে আমি যদি বেশি পরিমাণে প্রোটিন খেলেও কিন্তু সেটা বডিতে নিওগ্লুকোজেনেসিসের মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হয় লিভারে, এবং কিন্তু আলটিমেটলি ইনসুলিন চলে আসে। তা আমি যতটুকু সম্ভব ইনসুলিনকে কমাবো, ঠিক আছে। এটা কতদিন পর্যন্ত চলবে এটা বললাম, তো এটা হচ্ছে এক একজনের এক এক রকম প্রসেস হবে, কারণ যার ইনসুলিন যত বেশি তার হয়তো একটু বেশি সময় লাগবে, ঠিক আছে, বা যার রেসপন্স বডিতে যত ভালো সেটা করে বোঝা যাবে। এটা ইউজুয়ালি আমরা ফাস্টিং ইনসুলিন লেভেল দেখে আমরা এটা প্রোগ্রেস বা প্রগনোসিসটা দেখি, বা আমরা হাউ লং উই উইল কন্টিনিউ এটা আমরা সিদ্ধান্ত নিই। তো সাড়ে 3টা-4টার দিকে আমরা এই বিকালে খাবারটা খাচ্ছি। তো 3টার পরে আর কি সবজি খাচ্ছি। এখানে যদি আমার মাছ মাংস কম থাকে আমি এখানে একটা 2টা ডিম অ্যাড করলাম। হ্যাঁ, তো যাই খাচ্ছি আমি তেলযুক্ত করব, ঘি অ্যাড করবো এখানে 1 চামচ বা 2 চামচ। তারপর হচ্ছে আপনার মাছ খেলে মাছ, মাংস খেলে মাংস। বেশি প্রোটিন খাওয়া যাবে না, প্রোটিন আমার 20%-এর মধ্যেই রাখবো, ঠিক আছে। টোটাল খাবারের মধ্যে 20%, 70% ফ্যাটে যাবে। হ্যাঁ, ফ্যাট থাকবে 70%, ঠিক আছে আমাদের খাবারে, মানে যখন যে মিলটা আসবে সেই মিলে প্রোটিন থাকবে 20%, 20%-এর বেশি না, এবং কার্বোহাইড্রেট আমরা রাখবো হচ্ছে 10% বা একটু কম রাখবো, 5-10% আর কি। তো এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব। তো এখন যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তো সকালে আমরা টাইমগুলো হচ্ছে 8টায়, 9টায়, 10টায়, তারপরে হচ্ছে আমার 11টায় গ্রিন টি, তারপরে হচ্ছে আমার 1:30টায় হচ্ছে PM, 1:30টায় হচ্ছে আমি একটা কোকোনাট ডাব খাবো, ঠিক আছে।
তারপরে যেটা হবে 3টার দিকে আমি এরপরে খাবারটা হচ্ছে 3 PM, হ্যাঁ, বিকাল 3টা থেকে 4টার মধ্যে খাচ্ছি। 3টা থেকে 4টার মধ্যে আমি দুপুরে খাবারটা খাবো। কি খাবো সেটা বললাম, সবজি খাবো, সালাদ খাবো, মাছ খেলে মাছ, মাংস খেলে মাংস। মাংসতে চর্বি যেন বেশি থাকে, 1 টুকরা বা 2 টুকরা। মাছ খেলে ছোটো মাছ হলে ছোটো মাছ খাবো, বড় মাছ হলে 1 টুকরা খেলাম। তেল থাকবে, সামুদ্রিক মাছ আমি বেশি পছন্দ করব, সামুদ্রিক মাছ যদি আমার সুযোগ হয় খাবো। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেখানে আমি তিসি অ্যাড করব, ঠিক আছে? যে তিসিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, তিসি ভর্তা, হ্যাঁ, তিসি ভর্তা খেতে হবে। তো এটা থাকবে, এটা পার ডে 15 গ্রাম এনাফ। তো এটা খাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে তারপর বিকাল আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে একটা গ্রিন টি খেতে পারেন, গ্রিন টির সাথে এমসিটি অয়েল দিয়ে অথবা লেবু চার সাথে। আর এর মধ্যে আপনার আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে বাদাম, ঠিক আছে? কাঠবাদাম আপনার এই প্রত্যেকটা আইটেমের সাথে কাঠবাদাম, হ্যাঁ, বা কাঠবাদামটা বেশি শক্তিশালী, খোসা সহ ঘি দিয়ে একটু ভেজে আপনার সবগুলোর সাথে অ্যাড করবেন, ঘি দিয়ে, অলিভ অয়েল দিয়ে, যে কোনো কিছু দিয়ে করে অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে রাতের খাবারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে সন্ধ্যার পরে 7টা থেকে 8টার মধ্যে আমাদেরকে খাওয়া শেষ করতে হবে, ঠিক আছে? তো 7টা থেকে 8টার মধ্যে প্রতিবার খাবার আগে কিন্তু ভিনেগারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। সকালে ভিনেগার খেয়েছেন, দুপুরে এই 3টার দিকে যখন খাবেন তার আধা ঘন্টা আগে 1 বা 1 ঘন্টা আগে ভিনেগার খাবেন। তারপর হচ্ছে রাতের খাবার যখন খাবেন তার আধা ঘন্টা আগে ভিনেগার খাবেন। তো ভিনেগার খাওয়ার পর আপনি রাতের খাবার খাবেন। তো রাতের খাবার 8টার আগে খেতে হবে, 7টা থেকে 8টার মধ্যে খাবেন। এবং সেখানে সকালে খাবারের মতোই কাছাকাছি একই রকম আইটেমই থাকবে, সবজি থাকবে, হ্যাঁ। আপনি যদি মাছ মাংস কম থাকে, ডিম 2টা যোগ করলেন, তারপরে কিছু বাদাম দিলেন, তারপরে হচ্ছে আপনার সালাদ থাকলো, তারপরে আপনার অন্যান্য যে আইটেমগুলো, হ্যাঁ, যে এখানে একটু তিসি ভর্তা থাকলো। তো এইভাবে আপনার রাতের খাবারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? রাতের খাবারটা হয়ে যাওয়ার পরে আপনার খাবার স্টপ, ঠিক আছে? তারপরে আর কিছু খাওয়া যাবে না, তো ওয়েট করতে হবে। এই যে রাত 8টা থেকে পরের দিনে যে 10টা, হ্যাঁ, এই যে 14 ঘন্টা ফাস্টিং, এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা রাখতে হবে। এই সময় কিন্তু আমার শরীরে ইনসুলিনটা কমে আসবে এবং অন্যান্য হরমোনের ফাংশনগুলো ঠিক হবে, এবং আমার শরীরের যেটা আমাদের মূল টার্গেট ইনসুলিন কমিয়ে আনা, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে? এই বিষয়টা। আর এবং এইভাবে যদি আপনার কয়েকদিন খান, দেখবেন যে আপনার ক্ষুধার টেন্ডেন্সি, হ্যাঁ, বা মানে কারণ ইনসুলিন কমে গেলে আপনার বেশি পরিমাণ হাঙ্গারটা কমে যাবে, ঠিক আছে? তখন এটাতে খুব অ্যাডাপ্ট হয়ে যাবেন, মানিয়ে নিতে পারবেন, এবং এভাবে আপনি কন্টিনিউ করবেন। এবং এখানে আরেকটা জিনিস টিপস হচ্ছে যে অনেকের গ্যাসের সমস্যা হয়, তো সেক্ষেত্রে রাত 10টার দিকে আমি বলি যে আপনার একটু জিরা পানি খেতে পারেন শোয়ার আগে দিয়ে, এটা তো অনেকগুলো উপকার আছে। তো জিরা পানি হচ্ছে 1 গ্লাস পানিতে আপনার 1 চামচ জিরা দিয়ে একটু জাল দিয়ে ওখানে একটু পিঙ্ক সল্ট দিয়ে ছেঁকে খেয়ে ফেলবেন, চায়ের মতো করে খেয়ে রাতে শুয়ে পড়বেন। রাতে অবশ্যই এটা 11টা, 11:30টার মধ্যে শুয়ে পড়তে হবে, যতটুকু আগে সম্ভব। 11টার দিকে, 11টার মধ্যে হলে সবচেয়ে বেস্ট, 11টার মধ্যে শুয়ে পড়তে হবে। তো তারপরে সকালে আর্লি উঠতে হবে, কারণ আমাদের এখানে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে মেলানিন। তো এই হরমোনটা আমাদের ইম্পর্টেন্ট যে কাজ, সেটা হচ্ছে বডির যে কী বলে, যে শরীরকে গোছানো বা প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বা বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী রিলিজ হয়, এবং এটা অ্যান্টি এজিং, অ্যান্টি টিউমার, অনেক অ্যাক্টিভিটি আছে। তো এই হরমোনটা আমাদের রাত 11টার পর থেকে রাত 2টা 3টা পর্যন্ত রিলিজ থাকে, এবং এটা আলোর উপস্থিতিতে এটা নষ্ট হয়ে যায়। এই জন্য লাইট টাইট বন্ধ করে শুয়ে পড়তে হবে। এবং 3টা 4টার পরে আসলে আমাদের শরীরে কর্টিসল রিলিজ হওয়া শুরু করে, তখন আমাদের আসলে এনার্জি বডি অটোমেটিক্যালি বাই ডিফল্ট তৈরি করতে থাকে। সুতরাং সেই সময় 4টা 5টার পরে আর বেশি ঘুমানোর প্রয়োজন নেই। তো আমাদের এই প্যাটার্নটা আসলে চেঞ্জ করতে হবে আমরা যদি হেলদি থাকতে চাই। তো এই হচ্ছে মোরলেস একটা ছোট হিসাব। আর কি খাওয়া যাবে বা কি খাওয়া যাবে না, আমি সাধারণত পেশেন্টদেরকে চার্ট দিয়ে দিই। তো এটা জাস্ট তাদের জন্যই, যে সাধারণত আমার চাল বা চালের প্রোডাক্ট, গম বা গমের প্রোডাক্ট, এটা খাওয়া যাবে না। তারপর হচ্ছে আপনার চিনি খাওয়া যাবে না, মিষ্টি দই খাওয়া যাবে না। তারপর হচ্ছে আপনার মাটির নিচে যে সবজিগুলো হয় সেগুলোর মধ্যে অনেক স্টার্চ থাকে, সেগুলো আপাতত খাওয়া যাবে না। সারা জীবনের জন্য নিষেধ না, ইনিশিয়ালি নিষেধ, খাওয়া যাবে না যতক্ষণ ইনসুলিন বেশি থাকবে। তারপরে সাদা ভাত খাওয়া যাবে না, এটা তো বলেছি। তো এই হচ্ছে মোটামুটি এগুলো মেনে মেনে চলতে হবে। দুধ খাওয়া যাবে না, বাট দই খাওয়া যাবে। দইয়ের মধ্যে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে, আপনি দই খেতে পারেন। দইয়ের সাথে পিঙ্ক সল্ট দিয়ে, পানি দিয়ে জাস্ট মাঠার মতো বানায় খেয়ে ফেলেন, হ্যাঁ, দুপুরবেলা আপনি খেতে পারেন। তো এইভাবে আপনি খেতে পারেন। তো দুধটা, আমার দুধ নিয়ে অনেক কথা আছে, এটা মানে এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো। আপাতত এখানে দুধ খাওয়া যাবে না, কারণ দুধ ভেঙে ল্যাকটোজ থাকে এবং গ্লুকোজ গ্যালাক্টোজ হয়ে আলটিমেটলি ইনসুলিন বাড়ে। তো এই জন্য আমরা যখন ইনসুলিন বেশি থাকবে তখন দুধ খাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু দই খেতে পারবো। তো এই হচ্ছে অবস্থা।
এইভাবে যদি ফলো করেন, হ্যাঁ, তাহলে আশা করি ইনসুলিনটা দ্রুত কমে আসবে এবং তারপরে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এটা কতদিন কন্টিনিউ করবেন সেটা চিকিৎসক সিদ্ধান্ত নেবে। আর এখানে কিছু ভিটামিন মিনারেলসের প্রয়োজন যদি আপনার শরীরে ঘাটতি থাকে সেটা সাপ্লিমেন্ট হিসেবে দিতে হবে। তো এটা হচ্ছে একটা ওভারঅল মেসেজ। তো এটা আশা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি সব পেশেন্টকে হয়তো ডিটেলস বলতে পারি না সময়ের অভাবে, তো তারা এই ভিডিওটা দেখে নেবেন। তো আশা করি এরপরে যদি কোনো সমস্যা থাকে পরে আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।